নমস্কার। বিধবা ভাতা প্রকল্প বা উইডো পেনশনের জন্য আপনাকে অফলাইনে আবেদন করতে হবে। অফলাইনে কিভাবে আপনি ফর্ম ফিল আপ করে জমা দেবেন এবং দুয়ারে সরকারে আপনি সাপোজ ধরুন যে দুয়ারে সরকারে আপনি ফর্মটি জমা করতে পারলেন না। সেজন্য তারপরে আপনি কোথায় ফর্মটি জমা করবেন এবং সবথেকে মূল বিষয় হচ্ছে এই পেনশন পাওয়ার ক্ষেত্রে বা এই ভাতা পাওয়ার ক্ষেত্রে আপনাকে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে কি কি ডকুমেন্টস দেবেন, যেই ডকুমেন্টস দিলে আপনার আবেদনপত্রটি রিজেক্ট হবে না বা বাতিল হবে না। তাই সমস্ত কিছু ডিটেলস ফর্ম ফিল আপ পদ্ধতি সহ ডকুমেন্টস লিস্ট এবং কিছু কিছু ডকুমেন্টস আছে আপনাকে অফিস থেকে কালেক্ট করতে হবে। সমস্ত কিছু তথ্য এই ভিডিওতে আমি জানিয়ে দেব। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্ক্রিনে আপনি যেই ফর্মটি দেখতে পাচ্ছেন এটা বিধবা ভাতা বা উইডো পেনশনের ফর্ম। এখানে লেখা রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর উইডো পেনশন। এই ফর্মটি আপনাকে যথাযথ এবং সঠিকভাবে ফিল আপ করতে হবে, তা না হলে আপনার অ্যাপ্লিকেশনটি বা আবেদনপত্রটি বাতিল হয়ে যেতে পারে। এবং বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশনের সঙ্গে ফর্মের কিছু মিল রয়েছে, কিন্তু তা বলে আপনি ভাববেন না যে একই ফর্ম, একই না। তাই আপনি ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে আপনি বুঝতে পারবেন না। ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্স কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। নির্দিষ্ট জায়গায় কালার ফটোগ্রাফ আপনি ওখানে পেস্ট করে দেবেন এবং সেই সঙ্গে ছবির উপর কোনো সই করবেন না। অনেকে ভুলভ্রান্তিতে সই করে ফেলে, সেক্ষেত্রে আবেদনপত্রটি রিজেক্ট হয়ে যায়। এরপর পার্সোনাল ডিটেলস, আপনাকে পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে। প্রথমেই রয়েছে অ্যাপ্লিক্যান্টস নেম, অর্থাৎ আবেদনকারীর নাম। যিনি আবেদন করবেন ওনার প্রথম নাম দেবেন ফার্স্ট নেমের জায়গায়, এবং মিডল নেম যদি থাকে মিডল নেম দেবেন, এবং লাস্ট নেম অথবা পদবি আপনি লাস্ট নেমের জায়গায় আপনার পদবিটি দিয়ে দেবেন, যিনি অ্যাপ্লিক্যান্ট বা আবেদনকারী রয়েছেন। নেক্সট অপশান দেখতে পাচ্ছেন, ওনার হাজব্যান্ডের নাম দিতে হবে। যেহেতু এটা উইডো পেনশন বা বিধবাদের পেনশন, সেক্ষেত্রে যিনি অ্যাপ্লিক্যান্ট রয়েছেন ওনার স্বামীর নাম দিতে হবে। ফার্স্ট নেম দেবেন, মিডল নেম যদি থাকে দেবেন, এবং লাস্ট নেম বা পদবি নির্দিষ্ট জায়গায় সঠিকভাবে লিখে দেবেন। এবং তারপর জেন্ডার, যেহেতু এটা বিধবা ভাতা প্রকল্প বা উইডো পেনশন প্রকল্প, সেজন্য ফিমেলরাই এর আবেদনকারী হয়ে থাকেন। তাই ফিমেল যে অপশান রয়েছে এখানে আপনি ডান দিকে টিকমার্ক দিয়ে দেবেন। এরপর ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ দিতে হবে। অর্থাৎ আপনার আধার কার্ড বা বিভিন্ন সরকারি ডকুমেন্টস বা আপনার বার্থ সার্টিফিকেটে যে জন্ম তারিখ রয়েছে DDMMYY ফরম্যাটে দেবেন, এবং অ্যাজ অন 1 জানুয়ারি কারেন্ট ইয়ার, এবং এই যে বয়সটি আপনি 1/1/2025 হিসাবে হিসেব করে কত বছর হচ্ছে বসিয়ে দেবেন। এবং বয়স কিভাবে সঠিকভাবে হিসেব করবেন সেটা আগের ভিডিওতে রয়েছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। নেক্সট অপশান ফাদার্স নেম, যিনি আবেদনকারী রয়েছেন ওনার বাবার ফার্স্ট নেম দেবেন, মিডল নেম যদি থাকে দেবেন, লাস্ট নেম বা পদবি আপনি দিয়ে দেবেন। এরপর একটি অপশান দেখতে পাচ্ছেন মাদার্স নেম অথবা মায়ের নাম। এখানে দেখতে পাবেন ফার্স্ট নেম, আপনার মায়ের ফার্স্ট নেম দেবেন, মিডল নেম যদি থাকে দেবেন, এবং লাস্ট নেম বা পদবি আপনি লিখে দেবেন, এবং সমস্ত ডকুমেন্টসে যে স্পেলিং রয়েছে সেই স্পেলিং দেবেন। তা না হলে আপনি যদি ভুল ভ্রান্তি ঘটান ফর্মের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনপত্রটি রিজেক্ট হয়ে যেতে পারে। এরপর কাস্ট, যদি জেনারেল কাস্ট হয়ে থাকেন জেনারেলের পাশে টিক চিহ্ন দেবেন, যদি এসসি হয়ে থাকেন এসসির পাশে টিক চিহ্ন দেবেন, সেই রকমভাবে এসটি যদি হয়ে থাকেন এসটির পাশে টিক চিহ্ন দেবেন। আদার্স কোনো ক্যাটাগরি বা আদার্স কোনো কাস্ট হয়ে থাকলে আদার্সের পাশে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর মান্থলি ফ্যামিলি ইনকাম, আপনার মাসে কত টাকা ইনকাম রয়েছে, এই সার্টিফিকেটটি আপনি পঞ্চায়েত থেকে নিয়ে নেবেন। যারা পৌরসভা এলাকার বাসিন্দা তারা কর্পোরেশন থেকে বা পৌরসভা থেকে আপনি নিয়ে নেবেন। এবং সেক্ষেত্রে মনে রাখবেন, যেটা মান্থলি ফ্যামিলি ইনকাম, সেই সার্টিফিকেটে পঞ্চায়েত স্টাফ বা সহায়ক বা যে কোনো একজন স্টাফের বা সেক্রেটারি ওনাদের যেন সই থাকে, সেই সঙ্গে পঞ্চায়েত প্রধান যিনি রয়েছেন ওনার সই থাকবে, এবং সেই সঙ্গে যেন সার্টিফিকেটে মেমো নাম্বার থাকে, তা না হলে আপনার যে আবেদনপত্রটি বাতিল বা রিজেক্ট হয়ে যাবে। এই কথাটি একটু মাথায় রাখবেন। এবং যখন আপনি এখানে মান্থলি ফ্যামিলি ইনকাম দেবেন, অনেক পঞ্চায়েত রয়েছেন ওনারা বাৎসরিক ফ্যামিলি ইনকাম দিয়ে দেন, সেটা আপনি 12 দিয়ে ভাগ করে দেবেন। সেক্ষেত্রে আপনি রেজাল্টটি যেটা আসবে এটা আপনি লিখে দেবেন। কন্ট্যাক্ট ডিটেলসে আপনার স্থায়ী ঠিকানা দিয়ে দেবেন, অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্সি, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, ব্লক, জিপি বা ওয়ার্ড, ভিলেজ বা গ্রামের নাম, হাউস নম্বর যদি থাকে দেবেন, এবং অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্সি এবং হাউস নম্বর বা বাড়ির নম্বর এটা ম্যান্ডেটরি না, থাকলে আপনি দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এখানে আপনি দেখতে পাচ্ছেন স্ট্রিট নেম থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। পোস্ট অফিসের নাম আপনাকে অবশ্যই দিতে হবে। তারপর পিনকোড নম্বর দেবেন। এরপর দেখতে পাবেন নাম্বার অফ ইয়ার্স ডিউলিং ইন ওয়েস্ট বেঙ্গল, আপনি পশ্চিমবঙ্গে কত বছর ধরে বসবাস করছেন।
যদি আপনি জন্ম থেকেই পশ্চিমবঙ্গে বসবাসকারী হয়ে থাকেন, সেক্ষেত্রে জন্মের সাল থেকে 2025 সাল আপনি হিসেব করে নেবেন। সেটা আপনি যেই রেজাল্ট আসবে সেটা আপনি কত বছর ধরে বসবাস করছেন ইয়ার্সের পাশে আপনি লিখে দেবেন। এরপর মোবাইল নাম্বার, এখানে ফ্রেশ এবং নতুন একটি মোবাইল নাম্বার দেবেন, কারণ পশ্চিমবঙ্গে বিভিন্ন রকম স্কিম রয়েছে। এমন মোবাইল নাম্বার দেবেন যেই মোবাইল নাম্বার অন্য কোনো স্কিমে যুক্ত নেই, তাই সেই মোবাইল নাম্বার দেবেন। ইমেল আইডি ইফ অ্যাভেলেবেল, আপনার কাছে যদি ইমেল আইডি থাকে আপনি দেবেন, এটা ম্যান্ডেটরি না যে দিতেই হবে, এর কোনো মানে নেই। ইমেল আইডি থাকলে আপনি দেবেন। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এখানে আপনাকে ব্যাংকের তথ্য দিতে হবে, কারণ এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার যে মাসে যেই পয়সাটি আসবে বা যে আর্থিক সাহায্য সরকারের তরফ থেকে আসবে সেই এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। তাই ব্যাংকের নাম দেবেন, ব্যাংক ব্রাঞ্চ নেম দেবেন, তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন এবং ব্যাংকের আইএফসি কোড রয়েছে সেই আইএফসি কোড দেবেন। এবং এই তথ্যগুলো আপনি কোথায় পাবেন? দেখবেন আপনার ব্যাংকের প্রথম পেজে এই তথ্যগুলি রয়েছে, এবং তা না হলে আপনার কাছে যদি চেক থাকে চেকে এই তথ্যগুলি আপনি পেয়ে যাবেন। নেক্সট অপশান এনক্লোজার লিস্ট, আপনি যা যা ডকুমেন্টস দেবেন সেই ডকুমেন্টসের জেরক্স কপিতে নিচে একটি সই করে দেবেন বা সেলফ অ্যাটেস্টেড করে দেবেন, এবং বাম দিকে ডকুমেন্টসের নাম লেখা রয়েছে এবং ডান দিকে শুধু আপনি টিক চিহ্ন দেবেন যাই ডকুমেন্টস আপনি বা যে ডকুমেন্টস আপনি দিলেন। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, হাজব্যান্ড ডেথ সার্টিফিকেট, এটা তো ম্যান্ডেটরি রয়েছে, যেহেতু উইডো পেনশনের জন্য আবেদন করছেন। স্বামীর ডেথ সার্টিফিকেট দরকার, কপি অফ আধার কার্ড, আধার কার্ডের আপনার জেরক্সের সই দরকার, কপি অফ এপিক বা ভোটার কার্ড, কপি অফ কাস্ট সার্টিফিকেট, যদি এসসি এসটি ওবিসি থেকে আপনি বিলং করেন সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট দিতে হবে, কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং কপি অফ ইনকাম সার্টিফিকেট। আপনি পঞ্চায়েত বা পৌরসভা থেকে যে ইনকাম সার্টিফিকেট নেবেন সেখানে দেখতে পাবেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, অর্থাৎ আপনার ঠিকানা মেনশন থাকবে, তাই ইনকাম সার্টিফিকেট দিলেই আপনার কাজটি চলে যাবে। এবং অরিজিনাল ইনকাম সার্টিফিকেট দেবেন। আদার্স কোনো ডকুমেন্টস থাকলে আদার্স ডকুমেন্টস দেবেন। কপি অফ ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক, আপনার ব্যাঙ্ক পাসবুকের প্রথম পেজ সেটা আপনি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। যদি না ব্যাঙ্ক পাসবুক থাকে আপনি ক্যান্সেল চেক দিয়ে দিতে পারেন। এবং সমস্ত ডকুমেন্টসের পাশে যেই ডকুমেন্টস আপনি দেবেন সেখানে টিকমার্ক বা টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর দেখতে পারবেন সেলফ ডিক্লারেশন, এখানে দেখতে পাবেন এনএসএপি ওল্ড এজ, এনএসএপি উইডো, এনএসএপি ডিসেবিলিটি পেনশন, বিভিন্ন রকমের পেনশন রয়েছে। এই পেনশন যদি আপনি কেন্দ্র এবং রাজ্য সরকারের এই পেনশন আগে থেকে যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে চেকবক্সে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কিছু করার দরকার নেই, সিগনেচার অফ অ্যাপ্লিকেন্টের জায়গায় আপনার সই করবেন, বাম দিকে তারিখটি লিখে দেবেন। এখানে আরেকটি বিষয় লেখা রয়েছে, আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ নট রিম্যারিড, আপনি বিয়ে হওয়ার পর দ্বিতীয় কোনো আর বিয়ে করেননি সেটাই এখানে লেখা রয়েছে, সেজন্য আপনি উইডো পেনশন বা বার্ধক্য ভাতা সরকার থেকে পেতে পারেন। এবং নিচে দেখবেন অ্যাকনোলেজমেন্ট, এখানে একটি ফর্ম দেখতে পাচ্ছেন, এই ফর্মটি অফিস থেকে ফিল আপ করে দেয়, কিন্তু আপনি যদি পারেন ফিল আপ করে নেবেন আগে থেকে, তাহলে সময়ের অপচয় আপনার হবে না। এখানে প্রথমে আপনার নাম দেবেন, তারপর ডটার ওয়াইফ অফ যেটা লেখা রয়েছে, ফাদার্স মাদার্স এবং হাজব্যান্ড নেম, এখানে আপনার বাবা কিংবা মায়ের নাম দেবেন, এবং তারপরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস বা ঠিকানা দেবেন, এবং ডেট দেওয়ার পর ওখানে রিসিভিং অফিসার, ওখানে অফিসার যিনি রয়েছেন উনি সই করে দেবেন। ফর অফিস ইউজ অনলি, এটা অফিসের কাজ, এই জায়গাটাও এই পোর্শনটা অফিসের কাজ। এবং তারপর একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে DDMMYY, ডেট অফ হাজব্যান্ড, অর্থাৎ যিনি আপনার যে হাজব্যান্ড রয়েছে উনি যে মারা গেছেন ওনার মৃত্যুর তারিখ এখানে আপনাকে লিখতে হবে। ডেথ সার্টিফিকেটে যে মৃত্যুর তারিখ লেখা রয়েছে সেই মৃত্যুর তারিখ এখানে লিখবেন। এখানে দেখতে পাবেন সার্টিফিকেট ইস্যুইং অথরিটি, সার্টিফিকেট কোথা থেকে ইস্যু হয়েছে, রুরাল লোকাল বডি, আরবান লোকাল বডি, অর্থাৎ শহরাঞ্চল না গ্রাম অঞ্চল লোকাল বডি থেকে, এখানে আপনি লিখে দেবেন। এভাবেই আপনি এই ফর্মটি পূরণ করবেন, এবং এখানে যা যা সই রয়েছে এটা অফিস ইউজ অনলি। এবং এরপরে দেখতে পাচ্ছেন আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র, এই সম্মতিপত্র সমস্ত পেনশনের ক্ষেত্রে দরকার হয়, বা সমস্ত যারা সরকার থেকে আর্থিক সাহায্য পান এখানে কিন্তু লেখা থাকে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমি আধার নাম্বার লেখা রয়েছে, আধার নাম্বার আপনার দেবেন যিনি আবেদনকারী রয়েছেন, এবং তারপরে দেখতে পাচ্ছেন যিনি আবেদনকারী রয়েছেন ওনার সই করবেন, এবং আবেদনকারীর নাম, যিনি আবেদনকারী রয়েছেন ওনার নাম দেবেন। এভাবে এই ফর্মটি ফিল আপ করবেন, এবং এখানে ইংরেজি এবং বাংলাতে রয়েছে, যে কোনো একটি ফিল আপ করলেই আপনার কাজটি হয়ে যাবে। এখানে একটি ঘোষণাপত্র রয়েছে, এই ঘোষণাপত্রটি পূরণ করতে হবে। অনেকেই মনে করেন, যারা আগের ভিডিও আমার দেখেছে তারা মনে করবেন যে এটা তো ওল্ড এজ পেনশনেও ছিল, সেম একই, কিন্তু না, এই ফরম্যাটটা সম্পূর্ণ আলাদা, কিছু কিছু একই আপনি দেখতে পাবেন। বিধবা ভাতা প্রকল্প সমাজ কল্যাণ দপ্তর, এখানে প্রথমে আপনার নাম দেবেন, তারপর পিতা এবং স্বামীর নাম দেবেন, এবং আপনার
অ্যাড্রেস বা গ্রামের নাম দেবেন, তারপর পোস্ট অফিসের নাম দেবেন, তারপর থানার নাম দেবেন এবং যে যেই রকম জেলায় বসবাস করেন বা যে যেখানে বসবাস করেন সেই জেলার নাম প্রিন্ট হয়ে থাকবে এবং এখানে উদাহরণস্বরূপ একটি জেলার নাম লেখা রয়েছে। গ্রাম পঞ্চায়েত, যেই গ্রাম পঞ্চায়েতে বসবাস করেন সেই গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন এবং তারপর পিনকোড নম্বর দেবেন এবং পিনকোড নাম্বার দেওয়ার পর দেখতে পাবেন রাজ্য লেখা থাকবে পশ্চিমবঙ্গ, স্থায়ী বাসিন্দা হইতেছি, আমার বর্তমান বয়স, আপনার বর্তমান বয়স কত বৎসর লিখে দেবেন এবং জন্ম তারিখ যেটা আধার কার্ড ভোটার কার্ডে রয়েছে সেটা ইংরেজিতে সেটা ওখানে লিখে দেবেন। ইংরেজির যে সাল রয়েছে ডিডি এমএম ওয়াইওয়াই ফরম্যাটে। আমি একজন ড্যাশ ব্যক্তি লেখা রয়েছে, আপনি এখানে লিখতে পারেন দরিদ্র ব্যক্তিও লিখতে পারেন, যে আপনি যদি বিধবা হয়ে থাকেন আপনি বিধবা লিখতে পারেন। আমার পারিবারিক বাৎসরিক আয় যেটা রয়েছে, আপনার পারিবারিক বাৎসরিক আয় বছরে কত টাকা আয় রয়েছে এখানে লিখে দেবেন। আমি কেন্দ্রীয় রাজ্য সরকারের কোনোরূপ ভাতা পাইতেছি না। আমি যাহাতে পশ্চিমবঙ্গ সরকারের বিধবা ভাতা এর মাসিক আর্থিক অনুদান পাইতে পারি তার জন্য অনুরোধ জানাইতেছি। আমি নিজে স্বীকার করিতেছি যে আমি আর পুনরায় বিবাহ করি নাই। আপনি দেখতে পাচ্ছেন এখানে ফরম্যাটটি একটু চেঞ্জ রয়েছে, কারণ বিধবা ভাতা বা উইথ পেনশনের ফরম্যাটটি একটু চেঞ্জ রয়েছে। দেখবেন ওল্ড এজ পেনশনে এইসব ফরম্যাট ছিল না এবং এখানে দেখতে পাচ্ছেন ইতি বিনীত যেটা লেখা রয়েছে এখানে আপনার সই করবেন আবেদনকারী, আবেদনকারিণীর স্বাক্ষর বা টিপসই। এখানে আবেদনকারিণী হবে বা যিনি আবেদন করছেন ওনার নাম এখানে সই করে দেবেন এবং সেই সঙ্গে প্রতি স্বাক্ষর আবেদনকারী, আবেদনকারিণীর পিতা, মাতা, স্বামী, স্ত্রীর স্বাক্ষর বা টিপসই বাম দিকে করে দেবেন এবং তারপরে দেখতে পাবেন প্রতিবেশী সাক্ষীগণের স্বাক্ষর। এখানে 6 জন প্রতিবেশী সাক্ষীগণের স্বাক্ষর দিতে হবে এবং প্রথমে যিনি সাক্ষী দেবেন ওনার নাম লিখবেন এবং পিতা বা স্বামীর নাম লিখবেন, ওনার ঠিকানা দেবেন, যিনি সাক্ষী দেবেন ওনার মোবাইল নাম্বার লিখবেন এবং ডান দিকে ওনার সই করিয়ে নেবেন। এভাবেই আপনার গ্রামের সমস্ত সাক্ষী যে রয়েছে আপনার 6 জনের নাম এখানে আপনি একইভাবে আপনি এখানে লিখে সই করে নেবেন ওনাদের এবং মনে রাখবেন একই ব্যক্তির নাম 2-3 বার আপনি লিখবেন না বা একের বেশি লিখবেন না এবং কি কি প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে এই কাগজগুলো আপনাকে জোগাড় করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কি কি কাগজপত্র লাগবে সেটা ডিটেলসে এখানে দেওয়া রয়েছে, আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং সেই সঙ্গে কাগজগুলো জোগাড় করবেন এবং সমস্ত কাগজ যে জমা দেবেন সমস্ত কাগজে আপনি সেলফ অ্যাটেস্টেড করে দেবেন এবং 8 নম্বরে একটি অপশান দেখতে পাচ্ছেন স্বামীর ডেথ সার্টিফিকেটের জেরক্স অবশ্যই দিতে হবে। যেহেতু এটা উইডো পেনশন বা বিধবা পেনশন সেজন্য স্বামী যে মারা গেছে ওনার প্রমাণস্বরূপ ডেথ সার্টিফিকেটটি আপনাকে সেলফ অ্যাটেস্টেড, অরিজিনাল আপনি দেবেন না, সেলফ অ্যাটেস্টেড ডেথ সার্টিফিকেট জমা করবেন। এভাবেই আপনি খুব সহজেই এই ফর্মটি অফিসে জমা করতে পারবেন বা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে পারবেন। এবার ব্লক অফিসে আপনি কোন ডিপার্টমেন্টে গিয়ে জমা করবেন, নারী ও শিশু কল্যাণ দপ্তর যে রয়েছে ওই ডিপার্টমেন্ট ব্লকে রয়েছে, সেই ব্লকে গিয়ে আপনি যখন খুশি ছুটির দিন বাদে আপনি সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন এবং সঙ্গে অরিজিনালও নিয়ে যাবেন। যদি ভেরিফিকেশন হয়ে যায় সেক্ষেত্রে আপনি টাকা তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং আশা করা যায় আবেদনের 30 থেকে 50 দিনের মধ্যে আপনি টাকা পেয়ে যেতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।